তাহলে তোমাকেও ফ্যামিলি বেচতে হলো, তাই তো? না, কেচ্ছা বলবো না, কিন্তু ফ্যামিলির কথা বাইরে আনতে হলো, তাই তো? তাহলে ওইদিকে কুইনাইন, ওইদিকে শিল্পী, এদের সঙ্গে তোমার ডিফারেন্সটা কি? ওরাও তো ফ্যামিলির কন্টেন্ট করেই বাজারে বিক্রি করতে বসেছিল, তাহলে তুমি কেন তাদের থেকে আলাদা হবে? তাহলে আজ থেকে ছি 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 সীমাদি, তুমি এত খারাপ, আজকের তুমি তোমার ফ্যামিলি বেঁচে ফেললে, ছি 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 ছি, এটা তোমার থেকে আনএক্সপেক্টেড, সত্যি বলছি। এরমভাবেও করতে হয় টাকা ইনকাম করার জন্য, মনিটাইজ অন করে কি কাণ্ডই না করলে তুমি। হ্যাঁ, সবার কথা একটা ভিডিওতে 31 মিনিটে বেচে দিলে, এটা কি তোমার কাছ থেকে আশা করা যায়? এটা কিন্তু তুমি আশার বাইরে কাজ করেছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তাহলে আজকের ভান্ডা ফেটে গেছে। কার? আবার কার? সীমাদির ভান্ডা ফাট গিয়া। সমস্ত কিছু বাইরে চলে এসেছে। হ্যাঁ, সীমাদি নিজেই বের করেছে ফ্যামিলির ম্যাটার, যেগুলো সে বলতে চায়নি, কিন্তু আজকের সে বলতে বাধ্য হয়েছে, কারণ প্রশ্নবাণে জর্জরিত, চারিদিক থেকে প্রশ্ন আসছে, আর সেখানে তাকে তো উত্তরটা দিতে হবে, কারণ এত প্রশ্ন ভিউয়ার্সদের মনে, বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনে, বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিওর মাধ্যমে বলছে, তাও এখানে উত্তর দিতে হবে, তাই তো? তাহলে দুটো ওয়ে আছে। একটা, তোমাকে ভিউয়ার্সরা ইনসিস্ট করছে যে তোমার কি হয়েছে তুমি ব্যক্ত করো, কেন এরা নেই, কেন তোমার পাশে ও নেই, কেন তোমার পাশে সে নেই, কেন শুধুমাত্র ভার্চুয়াল জগতের ভিউয়ার্সদের নিয়েই তোমাকে চলতে হচ্ছে, তো কেন 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 প্রশ্নে বনে জর্জরিত। তখনই সীমাদি তার অ্যান্সার ব্যাক করতে এসেছে। আর যাদের কথা বলছি, মানে আমাদের কুইনাইন আর আমাদের তোমাদের শিল্পী, এরা কিন্তু আগেই বলেছে এই 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 ঘটনা, তারপরে গিয়ে সেগুলো দেখিয়েছে, ঠিক আছে? মানে দেখিয়ে ঠেকিয়ে নিয়ে ঘটনা, তাদের কিন্তু কেউ জিজ্ঞেস করেনি যে কেন তুমি এখানে, কেন তুমি ওখানে। তো এরা প্রথমে বাড়ি ফাড়ি ছেড়ে হঠাৎ করে ক্যামেরা তুলে নানা কথা বলেছে যে এই 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 এই। তবে শিল্পীর ব্যাপারটা, সে পুনরায় বাড়ি চলে গেছে। এর আগে ম্যান্ডুকেও দেখেছো, এর আগে তোমরা আমাদের টিনু সুন্দরীকেও দেখেছো, ম্যান্ডুকে দেখেছো, এরা সবাই কি করেছিল? কন্টেন্ট করেছিল, ঠিক আছে? কিন্তু সীমাদি তো কন্টেন্ট করেনি, সীমাদিকে প্রশ্ন বাণে জর্জরিত করা হয়েছে, তাই অ্যান্সার ব্যাক ভিডিও করেছে। দুটোর মধ্যে ডিফারেন্স। এক, তোমাকে যদি বারবার কেউ প্রশ্ন করে, তোমাকে অরিজিনাল কথাটা বলতে হবে লোকের সামনে, না হলে প্রশ্ন মানে বারবার কেন 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 করে উত্তর হবে। আর অন্যরা যারা যারা এগুলো বলেছে, মানে যাদেরকে নিয়ে আমরা এখন কন্টেন্ট করছি, তারা আগেই বলেছে যে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারতে, তাই তোমাদের কাছে এসে কনফেস করেছে। আর ঠিক এখানেই আমার প্রশ্ন, ভাই আগে তুমি যাও, সেখানে গিয়ে আমরা যখন দেখতে পাবো, তারপর তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দাও যে হ্যাঁ হ্যাঁ এই এই ব্যাপার, তাহলে জিনিসটা এই জায়গায় দাঁড়াতো না। কিন্তু তোমরা কি করেছো? ডে বাই ডে কন্টেন্টের জন্য নানা কিছু সাজিয়ে গুছিয়ে লোকের কাছে প্রেজেন্ট করেছো, তাই তোমরা কন্টেন্ট হয়েছো। আচ্ছা, যাই হোক, বাই দা ওয়ে, আমি তো সীমাদিকে কন্টেন্ট করি, তোমরা খুব ভালো করেই জানো, আগেও করেছি, এখনও করছি। নেগেটিভ কি পজিটিভ সেটা ম্যাটার নয়, কন্টেন্ট করেছি মানে বেচতে এসেছি। তো কালকের আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটাতে এই প্রশ্নগুলো ছিল, যেই প্রশ্নগুলোর উত্তর সীমাদি দিয়েছে। না, আমি এটা বলবো না যে সীমাদি আমার ভিডিও দেখে আমাকে অ্যান্সার ব্যাক করেছে, না, এগুলো তার ভিউয়ার্সদেরও প্রশ্ন, অন্য অন্য জায়গায় ভিউয়ার্সদের প্রশ্ন, এই জন্য উনি সেইগুলো নিয়ে একটা কন্টেন্ট করেছে। এটা নয় যে আমার ভিডিও দেখে আমাকেই উত্তর দিতে বসেছে, তাহলে বলতো যে রুনার ওরা ভিডিও দেখলাম বা কিছু। যাই হোক, এত কথা কেন বলছি, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, বাই দা ওয়ে, একটা জিনিস বারবার উঠে আসছে, আর সেটা খুব বাস্তব, যে যখন আমাদের সীমাদির হাজব্যান্ড এরকমভাবে অসুস্থ এবং তাকে হসপিটালাইজড করা হয়েছে, তখন তার নিকট
আত্মীয়রা কেন আসছে না, বা তারা কোনো ফিনান্সিয়াল হেল্প কেন করছে না, কেন তারা বিপদে পাশে দাঁড়াচ্ছে না। কারণ আমরা জানি একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তার সবথেকে আগে তার পাশে কে দাঁড়ায়? তার আত্মীয় পরিজন, তারপরে কারা দাঁড়ায়? বন্ধুবান্ধব, তারপরে কারা দাঁড়ায়? পাড়াতুতো লোকজন, পাড়ার মধ্যের লোকজন, তারপরে কারা দাঁড়ায়? তারপরে আমরা একটু ভার্চুয়াল জগতে আছি তাই কিছু কিছু লোকের ভিউয়ার্সরা দাঁড়াচ্ছে, এটা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার, যারা যারা আমরা ভার্চুয়াল জগতে আছি তাদের পাড়া প্রতিবেশী তাদের বিপদে দাঁড়ানোর জায়গাটা কিন্তু খুব কম, এটা কিন্তু বুঝতে পারছো। কারণ তারা যেই টাইমটা পাড়া প্রতিবেশীদের মধ্যে কাটাতো সেই টাইমটাই বের করে তারা ভার্চুয়াল জগতে নিজেদের মধ্যে কাটাচ্ছে এবং সেখানে তাদের মধ্যে সখ্যতা তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো তো যে তাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু সেই লেভেলের সখ্যতা নেই, তাই এক্সপেক্ট করাই উচিত নয় যে তাদের কোনো বিপদে পাড়া প্রতিবেশী দাঁড়াবে। আচ্ছা, রইল বাকি বন্ধুবান্ধবের সার্কেল অনেকেরই আছে, সেটা পরের বিষয়। এইবার রইল আত্মীয় স্বজন। আজকালকার ডেটে যা যুগ পড়েছে সেখানে আত্মীয় স্বজনদের বাড়িতে অনুষ্ঠান অকেশন ছাড়া কেউ কারোর বাড়ি কিন্তু যাচ্ছে না, বা সেইভাবে যে খুব বেশি সখ্যতা আত্মীয় স্বজনের বাড়িতে সেটা কিন্তু নেই, আমরা দেখেছি। আর সেই জন্য নেই বলেই ভার্চুয়াল জগতে একে অপরের সঙ্গে আত্মীয়তা মেলবন্ধন করে এ ওর বাড়ি যাচ্ছে, সে তার বাড়ি যাচ্ছে। যেমন অনেক ব্লগারদের দেখবে তারা একসাথে ঘুরতে যায় কন্টেন্টের জন্য, তারা একসঙ্গে মনসা পুজো সেলিব্রেট করে, জগদ্ধাত্রী পুজো সেলিব্রেট করে, কালী পুজো দুর্গা পুজো তো আছেই, তো তার এমনকি কার্তিক পুজোও সেলিব্রেট করে, ঠিক আছে, পাড়ার হরিনাম সংকীর্তন সেলিব্রেট করে। কারণ তারা এই গ্রুপিজমের মধ্যে থেকে সেগুলো সেলিব্রেট করে, কারণ তাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সেই ব্যাপারটা তাদের নেই, বুঝতে পেরেছ? তো এখন কিন্তু এই কালচারটা এসেছে, যবে থেকে এই ফোন জগৎ তৈরি হয়েছে তখন ফোনের মধ্যেই মানুষ সারাক্ষণ আটকে থাকছে এবং ফোনের মধ্যেই জগৎ। এমনও লোকজন তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি তো দেখেছি, বাচ্চা ছেলে মেয়েদের কোনো অকেশন পারপাস কারোর বাড়িতে গেছে, সেখানে ওই কোনো মানে খাওয়া দাওয়ার সময়টুকু ছাড়া বাদবাকি তারা মোবাইলের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে, বড়রাও কম যায় না। তো এই যুগটাই এখন এরকম পড়েছে, তো এখানে কিছু বলার নেই, এর পাড়ার ওর পাড়ার তার পাড়ার বলে না, সবারই বাড়িতে এরকমই কন্ডিশন, ঠিক আছে। 2-4 দিন আগে আমাকে বলা হয়েছিল যে আমার বাড়িতেও কোনো লোকজন আসা দেখে না, তার কারণটাই এটা, কারণ এখন আর লোকের বাড়িতে সেই অর্থে যায় না, কারণ বাচ্চাদের পড়াশোনা, অনেকের বাড়িতে পোষ্য আছে, সবসময় নিয়ে যাওয়া পোষ্য নিয়ে নিশ্চয়ই কারোর বাড়ি থাকতে যেতে পারবে না, খুব রেয়ার। আর ওই পড়াশোনা থাকলেও মানে 2 ঘন্টা 4 ঘন্টার জন্য আসলেও পুরো থাকা যায় না। আর আত্মীয় স্বজনরা এখন কারোর বাড়িতে আসলে তাদের নিজস্ব ওন কার বা রেন্ট কার নিয়ে এসে খাওয়া দাওয়া করে যত রাত্রির হোক বাড়ি চলে যায়, যে যার নিজের বাড়িতেই থাকে। এখন এই আত্মীয় এসে 2 দিন 3 দিন থাকবে, অন্তত আমরা যে লাইফস্টাইল লিড করি বা যেই কালচারে বিলং করি বা যেই পরিবেশে থাকি সেখানে এগুলো আর হয় না, খুব রেয়ার কোনো একদিন এসে থাকলো। হ্যাঁ, আমার বোন থাকে নাকি, হ্যাঁ থেকেছে, 2-1 বার থেকেছে, কীরকম তাদের কোনো অকেশন পারপাস কোথাও যাওয়ার কথা, তো সেক্ষেত্রে আমার বাড়িতে থেকে ঘুমিয়ে সেই অনুষ্ঠানগুলো যোগদান করেছে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে হবে না যে এখন যুগটা কীরকম পড়েছে, ওই 2 ঘন্টা 1 ঘন্টার জন্য সবাই আসে, ঠিক আছে। এবারে এত কথা কেন বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তার কারণ সীমাদির একটা কন্টেন্ট করেছে এবং সেই কন্টেন্ট থেকে অনেক কিছু উঠে এসেছে। কিছুদিন আগে আমার একটা কমেন্ট বক্সে একজন কমেন্ট করে, যে কিনা আমাদের খোকার কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করেছে, যেখানে বলা হয়েছিল যে সীমাদির মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাহলে তার মেডিক্লেমের ব্যাপার আছে, তাহলে সেখানে তার বাবাকে কেন মেডিক্লেমের ট্রিটমেন্ট করানো হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সরকার একটা খুব ভালো স্কিম করেছে স্বাস্থ্যসাথী কার্ড, সেটা কেন অ্যাপ্লাই করা হচ্ছে না, আচ্ছা খুব ভালো। 3 নম্বর হচ্ছে বলা হয়েছিল যে তার ফ্যামিলির লোকজন, মানে আমাদের শুভদার ফ্যামিলির লোকজন কেন এই সময় কোথায়, কেন তাদের দেখা যাচ্ছে না, তারা কেন হেল্পফুল হচ্ছে না, কেন ভিউয়ার্সদের সামনে কান্নাকাটি করতে হচ্ছে বা ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, বা হয়তো ভিউয়ার্সরা ফিনান্সিয়ালি সাপোর্টও করছে, কেন এই কেন উত্তর দিতেই কিন্তু সীমাদি বসেছে। আচ্ছা, এখানে কিন্তু আরও একটা জিনিস পার্ট আমি জানি না, আমি তো মানে ভিউয়ারদের থেকেই পেয়েছিলাম, তো অনেকেই করেছে হয়তো এই প্রশ্নটা, সেটা হচ্ছে সীমাদির ছেলে শ্বশুরবাড়ির লোকজন কেন পাশে এসে দাঁড়ায়নি, ঠিক আছে। আচ্ছা, এই সবকটা প্রশ্নের উত্তর সীমাদি দিয়েছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, বাট আমি আমার মতো করে বলবো।
প্রথম সীমাদি বলল যে শুভদার নামে সব কিছু, তাই শুভদাই সমস্ত কিছু হ্যান্ডেল করে। দিস ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, কেন ব্যাড? দেখো, শুভদা আর তোমার জয়েন্ট অ্যাকাউন্ট থাকা এক্ষেত্রে কাম্য ছিল। যদি বলো কেন, তার কারণ ওনার কিছু হলে যাতে তুমি ওই সাপোর্টটা দিতে পারো, 1 নম্বর। 2 নম্বর, যে কোনো জায়গায় তুমি বলেছিল ফিক্স করে রাখা শুভদার স্বভাব আছে, তো সেই ফিক্সডগুলো নমিনি করে রেখেছে না জয়েন্ট করে রেখেছে সেটাও বুঝতে হবে। যদি জয়েন্ট না করে রাখে তাহলে কিন্তু খুব মুশকিল, তাহলে তুমি কি করে তুলবে? আর একবার যার এরকম প্রবলেম হয়ে গেছে, ভালো করে বোঝো, একবার যার এরকম প্রবলেম হয়ে গেছে তাহলে তোমাদের সিনসিয়ার হওয়া উচিত ছিল যে শুভদার কিছু টাকা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতে হবে। বুঝতে পেরেছো? এটা তোমাদের বোঝা উচিত ছিল। আচ্ছা, বাই দা ওয়ে, তুমি বলছো শুভদা এমন একটা লোক যে ভেবেছেন তার কোনো দিনই অসুখ হবে না এবং সেই জন্য তিনি মেডিক্লেম করেনি, তুমি এই কথাটা বলেছ। এই কথাটার সঙ্গে তোমার সাথে আমি 100% এগ্রি করি। আমার বাবা ছিলেন একজন বিজনেসম্যান যিনি অনেক টাকা পয়সা নাড়চাড় করেছেন, কিন্তু জীবনে কোনোদিন মেডিক্লেম করেনি। ইনফ্যাক্ট এলআইসি করতেও ইচ্ছুক ছিলেন না। একটা দুটো করেছে, তার বেশি কোনোদিন করেনি, কারণ তিনি ভাবতেন এলআইসিতে ওই আমি কবে যাব তারপর দরকার নেই, অনেক টাকা ফালতু ওয়েস্টেজ হয়, তাই এলআইসি করতে চাইতেন না। আচ্ছা, মেডিক্লেম বলছে বছর বছর টাকা দিয়ে যাব, তারপরে গিয়ে আমার ট্রিটমেন্ট হবে, আমার ক্যাশ টাকা থাকলে আমার ট্রিটমেন্ট হবে, কিন্তু সেটা যে কত ভুল যখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন বোঝা গেছিল। ঠিক আছে, সমস্ত টাকা যখন তাকে ক্যাশ দিতে হচ্ছিল তিনি তো দিতে পারছিলেন না, তখন কার উপর নির্ভর করতে হচ্ছিল? অবশ্যই ওয়াইফ এবং মেয়েদের উপর। না, একটি মেয়ে বাইরে থাকতো, সঙ্গে সঙ্গে ইনিশিয়ালি সে দেখতে পায়নি। অবশ্যই আমার কাকু অনেকটা হেল্প করেছিলেন প্রথম দিকে, তবে হ্যাঁ আমরা সেটা পরবর্তীকালে রিকভার করে দিয়েছি, মানে আমার মাই রিকভার করে দিয়েছে। আর কিছু অ্যামাউন্ট ছিল যেটা আমি লাস্টলি যখন আমি বাবাকে আর কি বের করি ওখান থেকে, যখন উনি ছিলেন না আর কি, তখন আমি সেইটা রিকভার করেছি। কিন্তু আমার বাবা মানে আরামসে তার লাইফটা কাটিয়েছে এবং আরামসে উপরের দিকেও গেলেন আর কি, কিন্তু নিজের জন্য কোনোদিনই কিছুই করেননি। মানে নিজের জন্য কিছু করেনি, মানে নিজের না তো মেডিক্লেম করেছে, না তো সেইভাবে এলআইসি করেছে, না তো নিজের জন্য বিশাল কিছু করেছে। তবে হ্যাঁ, বউয়ের জন্য সমস্ত কিছু করে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন বউয়ের অবর্তমানে সেগুলো তো সন্তানদেরই প্রাপ্য। ঠিক আছে, তো এইভাবে চলেছেন। এইটা এক একটা লোকের হ্যাবিট আছে। এবং তুমি আরও একটা কথা বলেছো বাঙাল ছেলে, আমি জানি না এখানে বাঙাল এদেশি বলে আমি কোনো বিভাজন করব না, বাট আমিও তো 2 ধরনের পুরুষ মানুষ দেখছি, একজন হচ্ছে আমার বাবা ছিলেন আর একজন আমার হাজব্যান্ড। তো তুমি বাঙাল ছেলের কথাটা একদম ঠিক বলেছো। এই ভদ্রলোকেরা মানে বাঙাল ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মা ভক্ত, ভাই বোন ভক্ত, বউ ভক্ত বলবো না, বউকে ভালোবাসে, বউয়ের লাইবিলিটি সব নেয়, কিন্তু বউ সর্বস্ব সেটা কখনো মানতে চায় না, এটা ঠিক। আর তারা মা ভাই বোন এদের জন্য কর্তব্য পরায়ণ হয়ে অনেক সময় নিজের কথা ভাবতেই ভুলে যায়। সেম আমার বাবার ক্ষেত্রে আমি সেটা দেখেছিলাম এবং পরবর্তীকালে রিটার্নে তারা কিছু পায় না এবং তাদের কোনো এক্সপেকটেশনও নেই। সবথেকে বড় কথা, তাদের কোনো এক্সপেকটেশনও নেই। এইটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তুমি বললে বলে অনেক কিছু মনে পড়লো, স্মৃতিচারণ হলো। এবং আমার বাবা সত্যি কথা বলতে 6 দিন ভুগেই উনি থাকেননি আর কি, 6-7 দিনের মধ্যেই ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু যদি ওটা মাসের পর মাস হতো আর উনি ভুগতেন তাহলে কি হতো বলো তো? যাই হোক, উনি ওইসবে ধার ধারতেন না। তাই আমি বুঝতে পেরেছি তুমি শুভদার ব্যাপার যেগুলো বলছো একেবারে ঠিক কথা। ঠিক আছে, এইবার এইখানে তোমাকে কিন্তু মানে ফার্স্টবার যখন এরম হলো তখনই ওনার যেগুলো ব্যাপার আছে সেগুলোকে বের করে কিছুটা অন্তত সেভিংস অ্যাকাউন্টে রাখতে হতো, কারণ নাহলে এইভাবে নিঃস্ব অবস্থায় কোনো জায়গায় যাওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। বা এই যে তুমি বলছো তোমার মেয়ে চাকরি ছেড়ে দিয়ে যে মানে ওর পড়াশোনা খরচ ও চালাচ্ছে, তাহলে কিছু অ্যামাউন্ট ওকেও আলাদা করে সেভিংস করে রাখা উচিত ছিল, কারণ বিপদ কাউকে বলে আসে না। আর যেহেতু উনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। ঠিক আছে, একটা জিনিস আজকের পরিষ্কার যে তোমরা মানে সেইভাবে সেভিংস মেন্টালিটির নয়, বা সেভিংস করে মানে ভবিষ্যতের কথাটা সেই লেভেলের ভাবনি, সেই জন্য অনেকটা বিপদে পড়েছো। তবে হ্যাঁ, তোমার অনেক অগণিত ভালোবাসার মানুষ আছে, তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবার জন্য এগিয়ে আসছে, অনেক কিছু বলছে। যাই হোক, একটা জায়গায় একটা কমেন্ট দেখলাম, কিউআর কোড আমাদের শিল্পী কমেন্টটা করেছে, মানে
শিল্পী সেন, হ্যাঁ আমাদেরও ভিউয়ার, সে কমেন্ট করেছে যে কিউআর কোড দাও, আমরা তোমাকে সবাই মিলে হেল্প করব যেখান থেকে যে যা পারি, এটা বলেছে। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে কিউআর কোড না দেওয়াই ভালো, ঠিক আছে? তাহলে ওই সারা জীবন তোমাকে ওই ডিজিটাল ওটা শুনতে হবে। তো সেটা তুমি ভাবনা চিন্তা করে দিও। তবে হ্যাঁ, পারিপার্শ্বিক লোকজন যদি তোমাকে নিজের মতো করে হেল্প করে, সেটা তো ওইভাবে লোকে বলতে পারে না কথাটা। তাই জন্য আমার মনে হয় যে কিউআর কোড না দেওয়াটাই শ্রেয়। এটা আমি শিল্পীর উদ্দেশ্যে বলছি, না দেওয়াটাই শ্রেয় এই মুহূর্তে। আর তাহলে নিজেকে ওই দেউলিয়া ঘোষণা করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যা কিছু করবে সবেতেই কিন্তু লোকে আপত্তি করবে, এবং সবেতেই বলবে আমাদের পয়সায় খাস, আমাদের পয়সা, মানে কেউ না কেউ বলবেই আমাদের পয়সায় এই ওই সেই, এগুলো বলবে, এগুলো শুনতে হবে। তো সেরকম যদি তুমি পিঠে তুলো গুঁজতে, মানে কানে তুলো আর পিঠে কুলো গুঁজতে পারো তাহলে আলাদা কথা। আদারওয়াইজ যেমনভাবে কেউ তোমাকে হেল্প করার চেষ্টা করছে ডাইরেক্টলি, সেরকমভাবে করুক, মনে হয় সেটা বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কী যেন বলে, সেটা হচ্ছে যে তাহলে শুভদার বাড়ির ফ্যামিলির লোকজন যারা কিনা তার ভাই বা বোনেরা, তারা কিন্তু আগের বারেই বিপদে এসে দাঁড়ায়নি, তাই এবারে আর মনে হয় না সীমাদি কোনোভাবে চেষ্টা করেছে, তাই তো? কারণ আগের বারে মাত্র 5,000 টাকা 5 ভাই বোন মিলে দিতে বলেছিল, যেখান থেকে 1,000 টাকাও তারা দেয়নি, ঠিক আছে? এবং তারা মায়ের অবর্তমানে সবাই সবার থেকে বিচ্ছিন্ন, তাহলে টাকা দেওয়ার জায়গাতে নেই, টাকা দেয়নি, তাহলে এইবারে আর চেয়ে মুখ খারাপ করে কী লাভ? তাই সীমাদি আর চায়নি, আর তারা আর কোনো দেখভাল করেনি। আমার যেটা মনে হয় যে আগে যখন ইনি বড় ভাই ছিলেন, অনেক কিছু ওদের হেল্প করেছে বা দাঁড়াতে সাহায্য করেছে, তখন হয়তো সবাই সাহায্য নিয়েছে, কিন্তু যেহেতু তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন, তো সেইভাবে ওনাকে কেউ আর মানে সম্পর্ক রাখে না, যে আর তো দরকার নেই, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ রাখে, তো প্রয়োজন ফুরিয়ে গেছে, আর এনার মতো করে বাইরে এসে বাড়িঘরদোর করেছেন, তাই আর মনে হয় না কেউ যোগাযোগ রেখেছে বা কোনো রকম হেল্পফুল হবে এরকম কোনো ধারণাই তাদের নেই। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি ওনার মেয়ের চাকরির কথা বললেন, চাকরিটা আমার চলে গেছে বেলা শুনছো না, এরকম অবস্থা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে MBA করার জন্য সে 1.5 মাস আগে চাকরি ছেড়েছে, যেটা সীমাদি এতদিন ডিসক্লোজ করেনি, প্রয়োজন হয়নি, ডিসক্লোজ করেনি। আমার মেয়ের চাকরি আছে কি নেই কি গেছে সেগুলো বলে কী লাভ আছে লোকের কাছে? না, চাকরিটা তো যায়নি, চাকরিটা সে ছেড়ে দিয়েছে, সীমাদি যেটা বলল। এবং কেন ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে সে আরও বেশি পড়াশোনা করতে চায়, কারণ সে ডিগ্রি বাড়াতে চায়। ডিগ্রি বাড়ালে কি হবে? পোস্ট আরও ভালো হবে, ঠিক আছে? আমার ভাই প্রথমে MBBS করে তোমার হচ্ছে ESI এ চাকরি পায়, ঠিক আছে? অনেক টাকা মাইনে দিয়ে সেখানে চাকরি পায়, কিন্তু তারপরে সে 1 বছর চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা করে MDর জন্য, ঠিক আছে? এবং পড়াশোনা করে MD মানে প্রথমে কিছু টাকা জমিয়ে নেয়, তারপর পড়াশোনা করে MDর জন্য 1 বছর মানে পরীক্ষা দিয়ে 2 বছর MD করে তারপর আবার নতুন করে চাকরি পেয়েছিল সরকারি, ঠিক আছে? সেই সরকারি চাকরিটা পর্যন্ত সে স্কিপ করে দিয়েছে। তার পিছনে রিজন আছে, কারণ ওখানে তো বন্ড দিয়ে সই করে তারপরে চাকরি পেতে হয়, তো সেটা স্কিপ করে ছেড়ে দিয়েছে এই জন্য, কারণ তাহলে সে বাইরে প্র্যাকটিস করতে পারছিল না, অনেক চেম্বার এটা সেটা করে হয়ে গেছে, তার জন্য সে সেটাও ছেড়ে দিয়েছে। তাহলে তো প্রয়োজন হলে মানুষ চাকরি ছেড়ে দেয় কোনো না কোনো দরকারে। এবার কেউ বলতেই পারে সরকারি ডাক্তারি তুমি ছেড়ে দিলে একটা ফিক্সড হয় না, সেই টাকার যদি অনেক বেশি গুণ স্যালারি, মানে স্যালারি না, মানে সেটা তো সেলফ এমপ্লয়েড সে পায়, তাহলে কেন সে চাকরি করবে? তাই ছেড়ে দিয়েছে। আর যেহেতু তার ডিগ্রি বাড়ানোর ছিল তাই সে MD করেছে, আর MD করলেই সরকার থেকে ওরকম ব্যাপারটা দেয়, তাই জন্য সে সরকারি চাকরিটাও ছেড়ে দিয়েছে, আর আগে তো ESI করতো সেটাও ছেড়ে দিয়েছে। বোঝাতে পারলাম তো? এক্ষেত্রে MBA, ঠিক আছে? MBA হচ্ছে একটা ডিগ্রি, যেক্ষেত্রে তোমার বিজনেসের উপর মাস্টার করতে হয়, তো সেক্ষেত্রে যে কোনো তোমার ডিগ্রি হোক, তার সঙ্গে যদি MBA করা থাকে তাহলে যে কোনো কর্পোরেট সেক্টরে তোমার ভ্যালু অনেকটা বেড়ে যায়। তার জন্যই হয়তো সে বলেছে MBA করবে। আর MBA করতে গেলে পড়াশোনা করতে হয়, তখন চাকরি করলে সেই পড়াশোনাটা করা যায় না, তাই ডিগ্রিটা বাড়িয়ে নিয়ে সে চাকরির স্যালারি যাতে বাড়ে সেই চেষ্টা করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইবার বাইরে স্কোপ অনেক আছে, তবুও সীমাদি বলছে যে মেয়েকে যেতে দিতে চায় না, তার কারণ হচ্ছে বিস্কুটকে কে রাখবে বা কিছু। এইটা না তুমি খুব ভুল করছো সীমাদি,
মেয়েটার কেরিয়ারে যদি ভালো ভালো স্কোপ আসে, তুমি শুধুমাত্র বিস্কুটকে কে রাখবে বা বিস্কুটকে কে দেখভাল করবে, তুমি একা হয়ে যাবে, তার জন্য তুমি মেয়েকে ছাড়ছো না, এটা খুব ভুল করছো। আমি তোমাকে বলি শোনো, সব কিছু হয়ে যাবে, কিন্তু ওর কেরিয়ারটাকে গড়তে হবে। বাড়িতে বসে বসে জব করলে সেইটা কোনো দিনই সেই লেভেলে সারভাইভ করবে না। তাই তোমার কিন্তু ও যদি ভালো জব পায় ওকে ছেড়ে দেওয়া উচিত। তোমার বিস্কুট ঠিক কেউ না কেউ ম্যানেজ করে ফেলবে, কেউ না কেউ নিয়ে তুমি ম্যানেজ করে ফেলবে। তুমি প্লিজ ওর জবটাকে আটকিও না। ওর কেরিয়ার নষ্ট করার রাইটসটা তোমায় কে দিল বলো তো? তুমি যে এরকম তাকে দায় দিচ্ছ যে তোকে বাড়িতে বসেই জব করতে হবে, নাহলে বিস্কুটকে কে দেখবে। আর তুমি একটা জিনিস চিন্তা করছো যে ওর যা স্যালারি পাবে সেখানে ওখানে ভাড়া দিয়ে খেয়ে থেকে যে টাকা খরচা হবে, আর এখানে আবার বিস্কুটের জন্য একটা লোক রাখলে যা খরচা হবে, দুটো তিনটে মিলিয়ে যা খরচা, সেটা ওই মাইনে বেড়ে কোনো লাভ নেই। এটা তুমি বলছো তো? তুমি কি এটা জানো যে কর্পোরেট সেক্টরের মাইনা কিভাবে বাড়ে, কী লেভেলে বাড়ে? তোমার আইডিয়া আছে? প্রতি বছর বছর প্যাকেজের ব্যাপার হয়, এবং সেক্ষেত্রে একটা সময় গিয়ে সে নিজে বলতে পারে আমার কত টাকা চাই। জানো এটা? তুমি নিশ্চয়ই জানো না, তার জন্য বলছো। তুমি ওই 2000, 4000, 5000 গল্পতে সীমাবদ্ধ থেকো না। এইগুলোর জন্য তুমি যদি সত্যি মাম্পি ভালো জায়গায় কোনো স্কোপ পায়, সেগুলো যদি তুমি অ্যাভয়েড করতে বলো, তাহলে তুমি ব্লান্ডার মিস্টেক করছো প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি সেলফিশ ওম্যান, তাহলে যে সন্তানকে স্যাক্রিফাইস করতে বলছে তোমার পোষ্য এবং তোমার অসুবিধা হবে বলে। নো, নেভার, এটা কখনো করা উচিত না। প্লিজ তুমি এটা করো না। আমি যতদূর যেটা তোমার কথা শুনে বুঝলাম যে ও স্কোপ পেলেও যেতে পারছে না পারিবারিক চাপে, এটা খুব ভুল। প্লিজ ওকে ছেড়ে দাও। ও পড়াশোনা করে ভালো জায়গায় স্কোপ পেলে ও যেন চলে যায়, ঠিক আছে? কর্পোরেট জগতে যত বাইরে গিয়ে কাজ করবে তত তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, তা বলে কি যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা কি সার্ভাইভ করতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, কিন্তু সব কিছু তো আর একদিনে হয় না, ঠিক আছে? কিন্তু তুমি এইভাবে আটকিও না, ওর কেরিয়ারটাকে ডুম করে দিও না। ও যখন কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে, ও যখন কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে চাইছে, তুমি তাহলে বাধা দেওয়ার কে? তো প্লিজ ঘর থেকে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য তুমি এইভাবে তাকে বাধ্য করতে পারো না, ঠিক আছে? সে নিজের ইচ্ছায় করছে বা তার কোম্পানি তাকে দিচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু তুমি তোমার স্বার্থে এটা করো না। অন্যায় করছো, তাহলে সন্তানের সঙ্গে অন্যায় করছো, এটা মাথায় রেখো। ছেলে মেয়ের ভালোবাসা ভালো, ছেলে মেয়ের থেকে এক্সপেকটেশন খুব খারাপ। ছেলে মেয়ে যদি স্কোপ পায়, বিদেশেও পায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ তার কেরিয়ারের ব্যাপার। তুমি কি সারা জীবন থাকবে? তুমি কি সারা জীবন তোমার জন্য ওর কেরিয়ারটাকে ডুম করতে পারো? এটা পারো না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই মেয়ের কথাটা কেন সীমাদি বললো, তার কারণ সীমাদির মেয়ের মেডিক্লেমের কথা বলা হচ্ছে। যে মেয়ে তো যদি ভালো নামী কোম্পানিতে চাকরি করে তাহলে মেডিক্লেম তো পায় মা বাবা এবং মেয়ের, তাহলে সেক্ষেত্রে কেন পাচ্ছে না, মেডিক্লেমটা কেন পাচ্ছে না? তো সেক্ষেত্রে সীমাদি বলল যে মেডিক্লেম মানে আমার মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে 1.5 মাস হলো। আচ্ছা, বাই দ্য ওই মেডিক্লেমটার মানে সিস্টেম কি যেদিন চাকরি ছাড়বে সেদিন থেকেই আর মেডিক্লেম পাবে না, এরম ব্যাপার? আমার জানা নেই। আমি যতদূর জানি যে মেডিক্লেমটা যতদিন পর্যন্ত থাকে, জবে থেকে নিয়ে যতদিন পর্যন্ত, ততদিন পাবে, তারপরে অফ হয়ে যাবে। মানে ধরো চাকরিটা আজকের আমি ছাড়লাম, কিন্তু এখনও 1 মাস মেডিক্লেমের ব্যাপারটা আছে। তাহলে সেক্ষেত্রে তো মানে ওটা কি হয়, কোম্পানি ডাইরেক্ট টাকা কেটে নিয়ে সেই সব সংস্থার সঙ্গে ডাইরেক্ট টাকাটা দিয়ে দেয়। মানে কোম্পানি তার স্যালারি, ধরো আমি কথার কথা বলছি, 10,000 টাকা স্যালারি, 10,000 টাকা, আর এক্সেস যে টাকাটা সেটা কিছু টাকা হচ্ছে তোমার ওই প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটে, কিছুটা গ্র্যাচুইটির জন্য কাটে, আর কিছুটা এই মেডিক্লেমের জন্য কাটে, এটা আমি শুনেছি। তো সেই জায়গায় ওটা তুমি চাও না চাও তোমার জন্য আলাদা করে ওরা ওই তোমার কোম্পানি থেকেই অন্য কোনো সংস্থাকে মেডিক্লেমের জন্য দেবে, এবং সেই টাকাটা মানে কোম্পানি থেকেই মানে দেবে আর কি। সেটা তাদের নিজেদের খাটা টাকা কিছুটা, আর কোম্পানি কিছুটা প্রোভাইড করে, যতদূর আমি শুনেছি বা জানি, ঠিক আছে? আর সেক্ষেত্রে তুমি মেডিক্লেমটা আজ ছাড়লে আজকেরই বন্ধ হয়ে যাবে এরমও নয়। তাহলে 1.5 মাস আগে ছেড়েছে, এখনও থাকার কথা। আমি জানি না ওদের কোম্পানিটার কী ব্যাপার। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবার তুমি বলছো স্বাস্থ্যসাথী কার্ড, সেটা তোমাদের করা আছে। কেপিসিতে স্বাস্থ্যসাথী কার্ড চলে বলেই তুমি কেপিসিতে ভর্তি করেছো, এবং প্রচণ্ড হাইফাই জায়গায় তোমার দেওয়ার ক্ষমতা নেই। কেপিসি যেহেতু আন্ডারটেকিং, মানে হচ্ছে তোমার আধা সরকারি আর কি, পুরো বেসরকারি নয় আবার পুরো সরকারি নয়, আধা সরকারি, তার জন্য ওর রিজনেবল প্রাইস,
তার জন্য তুমি কেপিসিতে দিয়েছো, যাতে খরচাটা কম হয়। কারণ তুমি দেখেছিলে যে একেবারে সরকারি হসপিটালে প্রচুর মানে ট্রিটমেন্টই করছে না, শুধু নিউবুলাইজার দিচ্ছে আর ওই অক্সিজেনের স্যালাইনটা লাগিয়ে দিচ্ছে, আর কিচ্ছু করছে না, যেটা সরকারিতে হয় ন্যাচারালি। আর বাদ বাকি হচ্ছে তোমার কি যেন বলে, আর প্রাইভেটে তুমি দিতে পারবে না কারণ অনেক এক্সপেন্সিভ, তাই তুমি আধা সরকারিতে ভর্তি করেছো, এটাই তোমার বক্তব্য। হ্যাঁ, ঠিকই বলেছো। কিন্তু তুমি, আমি জানি না তোমার পিজিতে কোনো কিছু স্কোপ আছে কি না, তুমি পিজিতে ট্রাই করতে পারো, যেখানে সরকারি হয়েও অনেক বেশি ভালো ট্রিটমেন্ট হয়। ঠিক আছে? তো পিজিতে যদি তোমার কোনো ভিউয়ার্সের চ্যানেল থাকে তো প্লিজ তোমাকে যেন পিজিতে ট্রান্সফার করা হয়, কারণ এটা হচ্ছে সরকারি এবং সবথেকে বড় কথা হচ্ছে খরচা তো জানো সরকারিতে যেমন খরচা, তো পিজিতে দেখো, পিজিতে হলে কিন্তু মনে হয় অনেকটা সেফ অ্যান্ড সিকিওর হবে। এবং তোমার ভিউয়ার্সদেরকে বলো যে যদি কারো চেনাশোনা হয় তাহলে পিজিতে তোমার একটা বেডের ব্যবস্থা করতে। এটা গেল। আচ্ছা, এইবার তুমি বলছো যে শর্মির বাবা মা কেন আসে না। তুমি বললে যে আমি কাউকেই ব্যতিব্যস্ত করতে ভালোবাসি না, মানে আমার কোনো আত্মীয় স্বজন পরিজন তাদেরকে ব্যতিব্যস্ত করতে ভালোবাসি না, মানে তুমি শর্মির বাবা মার কথাই বলছিলে। এবং তুমি এটাও বললে যে ওনারা দুজনই অসুস্থ, শর্মির বাবা তো খুবই অসুস্থ, এবং সেই অসুস্থতার জন্য তার মাকে তাকে টেক কেয়ার করতে হয়, সেক্ষেত্রে তার মাও অসুস্থ, দুজনেই ভেলোরে প্রচুর যায়, তো তারা সবসময় বাক্স প্যাটরা নিয়ে ঘোরে। তো এইটা তো এই বয়সে সবারই অসুস্থতাই দেখা যায়। আচ্ছা, আর রইল বাকি তাদের আবার একটা বাচ্চা মেয়ে আছে, মানে তার বড় মেয়ের একটা মেয়ে আছে, তাকেও দেখভাল করতে হয়, তাই তারা যেতে পারে না, এটা মানে কোনো জায়গায় সেভাবে সময় দিতে পারে না, এটা তুমি বললে। হয়তো তুমি যেটা বললে, কিন্তু সেটা না ভীষণ দৃষ্টিকটু লাগে। যতই শরীর খারাপ হোক, যাই হোক, তোমার এরকম বিপদের দিনে তোমার ছেলের শ্বশুরবাড়ি যদি তোমার পাশে এসে না দাঁড়ায়, সেটা সত্যি অশোভনীয়, এটা কিন্তু মানবে। কারণ যেহেতু একদম পাশের থেকে পাশে থাকে, তোমার ছেলেও তোমার বাড়িতে থাকে না, এবং তারপরে হচ্ছে তোমার ছেলেকেও দেখা যাচ্ছে না এবং তোমার শ্বশুরবাড়ির লোকজনকেও দেখা যাচ্ছে না। এবারে তুমি বলেছো যে তোমার ছেলে ভয় পায়, কান্নাকাটি করে, তারপরে ব্যবসাটা দেখতে হবে, কিন্তু ওই যে মানুষের মন, তো এই ধরনের কথা বলবেই। তো এই জায়গাটা একটু দৃষ্টিকটু লাগছে। হ্যাঁ, তুমি বললে ওদের ব্যাপারগুলো আমরা বুঝলাম, কিন্তু এটা আর কি খুব একটা শোভনীয় লাগছে না। এটা গেল ওদের ব্যাপারটা। বাদ বাকি তোমার মেয়ের ব্যাপারটা তো তুমি কনফেস করলেই, এবং শ্বশুরবাড়ির যেগুলো বললে আমি এগুলো বিশ্বাস করি যে এগুলো খুব স্বাভাবিক। বড় ছেলে হলে তার দায়িত্ব অনেক বেশি থাকে, সেক্ষেত্রে পরের জেনারেশনের ছেলেগুলো সমস্ত মানে তখন সমস্ত বড়দার থেকে সুযোগ সুবিধা নেয়, যেটুকুনি নেয় পরবর্তীকালে তারা আর চেনে না, এটা অনেক ফ্যামিলিতেই আছে। ঠিক আছে? এইবার সেই জন্য তোমাকে বাধ্য হয়ে আত্মীয়তা করার জন্য তোমার এই ভিউয়ার্সরাই তোমার কাছে সব হয়ে দাঁড়িয়েছে। আজকের ডেটে এটা ক্লিয়ার যে তুমি কেন ভিউয়ার্সদের সঙ্গে এতটা ইনভলভ, এবং ভিউয়ার্সরাও তোমাকে কেন এতটা ভালোবাসে। কারণ দুজনদের মধ্যেই সংযোগটা এটাই যে তোমারও কেউ নেই, আর ওদেরও সেই রকমভাবে আঁকড়ে ধরার ব্যাপারটা তোমাকে পেয়েছে, তাই সেখানে একটা মেলবন্ধন হয়েছে। নাহলে একটা মেয়ে যে এত ভুলভাল গালি দিয়ে ভিডিও করেছে, যার মানে কি বলবো, ভিডিওর সেইভাবে মানে কি বলবো, শুধু মানে ভুলভাল ছিল একটা সময়, তারপরেও সেই মহিলাকে ভালোবেসে এত ভিউয়ার্সরা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি কখনোই বলবো না, কারণ তারা দেখো স্বার্থপর হয়, আর ইনক্লুডিং মি অলসো। যদি কোনো দিন কোথাও দেখা করতে যাই, তার মানে এটাই যে আমি স্বার্থপরতার জন্যই যাচ্ছি, কন্টেন্টের জন্য যাচ্ছি, সুবিধার জন্য যাচ্ছি, এটা হবে, এটা নিয়ে কোনো দুবিধা নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু মানে বদনাম আর কি। কিন্তু বাদবাকি ভিউয়ার্সরা তারা কিসের টানে যাচ্ছে? তোমাকে দেখবার টানে, তোমাকে মেন্টাল সাপোর্ট দিতে, তোমার পাশে দাঁড়াতে, এবং ফিনান্সিয়ারিও তারা অনেক হেল্প করছে, তাই না? তো যাই হোক, মানে কিছু বলার নেই, ভিউয়ার্সদের ঋণ কখনো শোধ করা যাবে না। আর হ্যাঁ, তুমিও তাদেরকে ভালোবাসো, আর তারাও কিন্তু তোমাকে এই রকম দুর্দিনে তোমার পাশে থেকে দাঁড়িয়ে এটা বোঝানোর চেষ্টা করলো যে হ্যাঁ, আমরা কিন্তু তোমার বিপদে পাশে আছি। এবং সবথেকে আশ্চর্য লাগলো যে মানে ছোট বড় সবাই, মানে ভিউয়ার্সরা সবাই কিন্তু তোমার এই বিপদে তোমার পাশে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক, দু একজন তোমার হয়তো কারণে তোমার সাথে কোনো প্রবলেম হয়েছে বলে তোমাকে কিছু বলেছে, হয় না, অনেক আছে হয়তো, কিন্তু
একটা জিনিস দেখেছো, শুভদার পাশে কিন্তু সবাই দাঁড়িয়েছে, মানে এটাই ভাবতে অবাক লাগে। ইভেন আমি আমার বাবার ক্ষেত্রেও সেটাই দেখেছিলাম যে কোনো মানুষ যদি ভালো হয় না, তার পাশে এসে দাঁড়ানোর লোক প্রচুর থাকে। তো আমার বাবার পাশেও দেখেছি। হ্যাঁ, তারা কি সব টাকা পয়সা দিয়ে হেল্প করেছে সেটা তো সেই সময় ওই রকম ব্যাপার ছিল না, আর টাকা পয়সার দরকারও ছিল না। মানে আমরা তো কাউকে বলিনি যে আমাদের টাকা পয়সার দরকার, এটাও বলিনি। আর তারপরে ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু হয়ে গেছে। এবং দ্বিতীয় কথা, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু পাড়া প্রতিবেশী সবাই ছিল, সেইভাবে দাঁড়িয়েছিল। আজও একটাই কথা বলে যে ওরকম ভদ্রলোক, ওরকম মানুষ মেলা জুড়ি ভার, ঠিক আছে? মানে কেন না, উনি লোকের জন্য বাঁচতেন। থাকে না, এক একজন থাকে প্রচণ্ড, মানে কি বলবো, ওপেন হার্টেড, লোকের জন্য বাঁচত, সবসময় লোকের জন্য করেছে, এরকম ব্যাপারটা আর কি। যাই হোক, তো তাদেরকে তো মানুষ মনে রাখবেই। তো আমি দেখলাম যে এন্টার এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড বা ব্লগাররাও যারা যারা তোমার সঙ্গে চেনা পরিচিত ছিল, হয়তো তোমার উপর তাদের কোনো বিক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু শুভদার জন্য কিন্তু প্রার্থনা করেছে, সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট। একজনও নয় যে করেনি, সবাই করেছে। তোমার উপর রাগ আছে, সেটা হতেই পারে, বা তুমি ভিডিও করে বলছো অনেকে সেটা পছন্দ করছে না, সেটা আলাদা ইস্যু, বাট শুভদার প্রতি আছে। তো এই এত এত মানুষের ভালোবাসা পাওয়ার কাজ উনি করেছেন, অবশ্যই সেই রকম কোনো কর্ম করেছেন, তার জন্য সেই জায়গাটা পেয়েছেন। তো খুব ভালো লাগে দেখে, জানো তো, যখন এরকমভাবে কেউ পাশে এসে দাঁড়ায়। তবে আবারও তোমাকে বলছি, এটা তোমার কোনো ফ্যামিলি কেচ্চা বিক্রি নয়, তোমাকে বাস্তবটা বলতেই হতো, কারণ সবার মনের মধ্যে অনেক ডাউট আসছে, তাই ডাউটটা ক্লিয়ারেন্স করার দরকার ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি খুব স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করছো, একদমই ভেঙে পড়ো না। আমি জানি তোমার পাশে মানুষজন দাঁড়াবে, মানুষজন তোমার পাশে দাঁড়াবে, তুমি চিন্তা করো না। তোমার মধ্যে এই উইলিং পাওয়ারটা আছে, যেখানে মানুষের ভালোবাসা তুমি পাও, তো তোমার পাশে দাঁড়াবে। তবে দেখো, ভেবে চিনতে দেখো কিউআর কোড দেওয়ার আগে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এটুকুই বলার ছিল ভিডিওতে। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।